বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা প্রাইমারি টেট পরীক্ষার উপযোগী অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা ৮ নম্বর প্র্যাকটিস সেট। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে একটি পাত্রে 2:3 অনুপাতে দুধ ও জল মিশ্রিত আছে। যদি 10 লিটার মিশ্রণ ওই পাত্র থেকে তুলে নিয়ে একই পরিমাণ জল মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত হয় 2:5। শুরুতে পাত্রটিতে কত লিটার দুধ ছিল? দেখো এই জায়গায় প্রথমে মিল্ক আর ওয়াটার এই রেশিও ছিল 2:3। এখান থেকে 10 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো, তাহলে এখন কত যে দুধ আর জলের মিশ্রণ পড়ে থাকবে তাতেও দুধ আর জলের অনুপাত 2:3 থাকবে। বোঝা গেছে? 2:3 অনুপাতে একটা মিশ্রণ ছিল, এখান থেকে 10 লিটার মিশ্রণ তুলে ফেলে দেওয়া হলো। এখান থেকে 10 লিটার যখন আমি মাইনাস করে ফেললাম, তাহলে এই পাত্রের মধ্যে যে দুধ আর জলের রেশিও যেটা ছিল সেটাই থাকবে, তার কারণ পুরো মিশ্রণ তোলা হয়েছে। বোঝা গেছে? এবার কি হয়েছে, এই পাত্রে এবারে কি করছে, একই পরিমাণ জল মেশানো হচ্ছে। অর্থাৎ এই যে এখন পাত্রের মধ্যে দুধ আর জলের অনুপাত 2:3 হলো, এবার এই পাত্রের মধ্যে একই পরিমাণ জল মেশানো হচ্ছে, অর্থাৎ 10 লিটার তোলা হয়েছিল, 10 লিটার জল মেশানো হলো। মেশানোর ফলে এখন দুধ ও জলের অনুপাত হলো 2:5। বোঝা গেছে? দেখো এই জায়গাটা খেয়াল করো, 10 লিটার তোলার পরে দুধ আর জলের অনুপাত 2:3 ছিল। এবার এর মধ্যে যখন 10 লিটার জল ঢালা হবে তখন জলের পরিমাণ বাড়বে, দুধের পরিমাণ আগে যা ছিল এখনো তাই থাকবে, সেটাই আছে। অর্থাৎ এই জায়গায় 2 ইউনিট দুধ ছিল, জল মেশানোর পরও 2 ইউনিট দুধই থাকবে, তার কারণ দুধ মেশানো হয়নি, জল মেশানো হয়েছে। 3 জল ছিল, 5 জল হলো, জল কতটা বাড়লো? 2 ইউনিট। কিন্তু বলছে জল নাকি 10 লিটার বাড়ানো হয়েছে। আমি দেখছি 2 লিটার জল বেড়েছে, কিন্তু ওরা বলছে 10 লিটার জল বেড়েছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু 10 লিটার। 2 ইউনিটের ভ্যালু যদি 10 লিটার হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 5 লিটার। তাহলে এই জায়গায় কত ইউনিট দুধ আর জলের মিশ্রণ ছিল? 2 + 3 5 ইউনিট দুধ আর জলের মিশ্রণ ছিল। 1 ইউনিটের ভ্যালু যদি 5 লিটার হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু হবে 25 লিটার। তাহলে আমি দেখছি এই জায়গায় মিশ্রণ ছিল 25 লিটার। এই জায়গায় 25 লিটার কখন হয়েছে? যখন এইখান থেকে 10 লিটার তুলে নেওয়ার হয়েছে, তারপরে এখানে গিয়ে 25 লিটার হয়েছে। আমি এখানে 25 লিটার মিশ্রণ দেখতে পেয়েছি। এটা কখন হয়েছে? যখন এখান থেকে 10 লিটার মিশ্রণ তুলে ফেলে দেওয়া হয়েছে, তারপরে গিয়ে 25 হয়েছে। তাহলে আগে কত ছিল? 10 লিটার তোলার আগে 25 + 10 35 ছিল এই জায়গাটা। বোঝা গেছে? কারণ এখান থেকে তো 10 লিটার তোলা হয়েছিল। তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছি 35 লিটার মিশ্রণ ছিল, কিন্তু আমি এই জায়গায় দেখছি 2 + 3 5 ইউনিট মিশ্রণ ছিল। প্রশ্নে বলছে এটা নাকি 35 লিটার ছিল। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 35 লিটার হয়, 1 ইউনিটের ভ্যালু হবে 7 লিটার। প্রশ্নে চেয়েছে শুরুতে পাত্রতে কত লিটার দুধ ছিল? শুরুতে 2 ইউনিট দুধ ছিল। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 7 লিটার হয়, 2 ইউনিটের ভ্যালু হবে 14 লিটার, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, 2-এর প্রশ্নে বলেছে শ্যামবাবু তার আয়ের 25% সঞ্চয় করেন, তার আয় 20% বৃদ্ধি পেল এবং তার ব্যয় 10% বৃদ্ধি পেল। তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পেল? দেখো তার আয় যেটা করব, আমরা তার মধ্যে কিছু অংশ ব্যয় করব এবং কিছু অংশ সঞ্চয় করব, এই তো সিস্টেম। আমি যদি শ্যামবাবুর আয় 100 টাকা ধরি, তাহলে তিনি সঞ্চয় করছেন 25%, অর্থাৎ 25 টাকা। আমি কি দেখলাম এইটা সমান এইটা প্লাস এইটা ছিল, এখানে যদি 25 হয় তাহলে এখানে 75 হতে হবে, তবেই 75 + 25 = 100 হবে। তাহলে আমি দেখলাম যখন আয় 100 ছিল তখন সঞ্চয় 25 এবং ব্যয় ছিল 75। এবার পার্সেন্টেজের অঙ্ক করার সময় আমি বারবার বলি যে এক্সট্রা দুটো করে শূন্য নিয়ে নাও। এই জায়গাটায় দেখছো কত আছে? 75 আছে, এই জায়গায় 25 আছে। আমি যদি এইখানে একটা করে শূন্য বসিয়ে দিই, কোনো অসুবিধে?
তাহলে আমি দেখলাম আয় যদি 1000 টাকা হয়, ব্যয় হবে 750 টাকা, সঞ্চয় হবে 250। বোঝা গেছে? পার্সেন্টেজ করার সময় শূন্য কাটে, তাই একটা করে শূন্য বা দুটো করে শূন্য সুবিধে মতো নিয়ে ক্যালকুলেশন করা যায়। এবারে দেখো বলা হচ্ছে তার আয় 20% বৃদ্ধি পেল। আয় ছিল 1000, এখন 20% বাড়ছে। 1000-এর 20% মানে কত? 1000-এর 20% মানে 200 টাকা। 1000 টাকা ছিল, 200 টাকা আয় বাড়লো, অর্থাৎ আয় হলো 1200 টাকা। এবারে বলছে তার ব্যয় 10% বৃদ্ধি পেল। ব্যয় ছিল 750 টাকা, 750-এর 10% বৃদ্ধি পেল। 750-এর 10% মানে 75 টাকা ব্যয় বৃদ্ধি পেল। আগে ব্যয় ছিল 750, এখন 75 বাড়লো, তাহলে এখন কত হলো? 750 প্লাস 75 সমান 825 টাকা। আমি কি জানি এই দিকটা সমান এইটা প্লাস কিছু একটা হবে। 825-এর সঙ্গে কত যোগ করব যাতে করে 1200 হবে? তার কারণ বাম পক্ষে 1200 আছে, ডান পক্ষেও 1200 করতে হবে। তাহলে 1200 থেকে যদি আমি 825 বাদ দিয়ে দিই, তাহলে 375 টাকা ও এখন সঞ্চয় করছে। বোঝা গেছে? 1200 টাকা আয়, 825 টাকা ব্যয়, 325 টাকা সঞ্চয় করছে। আগে সঞ্চয় করতেন 250, এখন সঞ্চয় করছেন 375। সঞ্চয় কতটা বাড়লো? 375 টাকা থেকে 250 টাকা যদি আমি মাইনাস করে দিই, তাহলে সঞ্চয় বাড়লো 125 টাকা। অর্থাৎ 250 টাকা সঞ্চয় ছিল, 250 টাকায় সঞ্চয় বাড়লো 125 টাকা। বলা হয়েছে সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? আমি দেখতে পাচ্ছি সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 50%, যেটা অপশন নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন। পরের প্রশ্নে মান নির্ণয় করতে দিয়েছে, 7-এর 4 প্লাস 7-এর 28 ইত্যাদি দেখতে পাচ্ছ। দেখো উপরে 7 আছে, উপরে 7 আছে, আমি যদি 7টাকে কমন নিয়ে নিই কি হবে দেখা যাক। 1-এর 4 প্লাস 1-এর 28 প্লাস 1-এর 70 প্লাস 1-এর 130, 1-এর 208, 1-এর 304 প্লাস 1-এর 418। তাই এবারে কি আমি বলেছি, এই ধরনের সিরিজগুলোর ক্ষেত্রে এইগুলোকে দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করার চেষ্টা করব। আমি যদি এইগুলোকে দুটো সংখ্যার গুণফল রূপে এমন করে প্রকাশ করব যেন এটা ইনক্রিজিং অর্ডারে হয়। মানে কি? যেমন মনে করো 4-কে আমি 2 দুগুণে 4 লিখতে পারতাম, 4-কে আমি 4-1-কে 4 লিখতে পারতাম। আমি কেন 4-1-কে 4 লিখলাম? তার কারণ হচ্ছে আমি যেটা দিয়ে শেষ করছি সেটা দিয়ে শুরু যদি করি তাহলে এটা 4-7-এ 28 হয়। এখানে যদি 7 দিয়ে শেষ হয় তাহলে দেখো আমি এখানে 7 দিয়ে শুরু করব, আমি 7-কে কত দিয়ে গুণ করব যাতে করে 70 আসে? তোমরা বলবে 10। একইভাবে এই জায়গাটা আমি যদি 10 দিয়ে শুরু করি তাহলে 13-10-এ 130 হয়। 13 শেষ করলাম আমি, তাহলে পরের লাইনে 13 দিয়ে শুরু করব, এখানে বলবো 13 × 16 হয় 208। 16 দিয়ে শেষ করেছি, 16 দিয়ে শুরু করব, আমি বলবো এটা হবে 16 × 19। এখানে আমি বলবো 19 × 22। বোঝা গেছে? এইটা ইনক্রিজিং অর্ডার। 4, 4 থেকে 7, 7 থেকে 10, 10 থেকে 13, 13 থেকে 16। এই সিরিজটা দেখো আমি প্রত্যেকটা সেটেই প্রায় এই ধরনের সিরিজ কিন্তু দিচ্ছি। দেখবে এখানে এই যে দুটো সংখ্যার গুণফল আছে তাদের গ্যাপ কত? 3। এদের গ্যাপ দেখো 3, এদের গ্যাপ দেখো 3। দেখো সবগুলোর গ্যাপ দেখো 3 3 করে করে গেছে। যে গ্যাপটা এখানে থাকবে সেই গ্যাপটা যদি উপরে থাকে ভালো, যদি উপরে না থাকে, আমি কি বলছি এই গ্যাপটা যদি উপরে থাকতো অর্থাৎ যদি 3 3 করে থাকতো তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এই 3 গ্যাপটা উপরে না থাকে তাহলে কি করবে? 7 তো বাইরে ছিলই, তাহলে এই গ্যাপটা নিচে নিয়ে চলে আসবে, অর্থাৎ 3 বাইরে নিয়ে চলে এলো। বোঝা গেছে? বাইরে নিয়ে আসার পর আমাদের ভিতরের যে উত্তরটা হবে সেটা হচ্ছে সব থেকে ছোট সংখ্যাটা, উপরে তো 1 ছিল, বাই 1, এখানে সবসময় মাইনাস, এরপরে হবে সবথেকে বড় সংখ্যা সেটা হচ্ছে 1/22। বোঝা গেছে? সেটা আমি এখানে লিখব। এবার এটাকে ক্যালকুলেশন আমি দেখাবো কেন আমি এটা বলতে চাইলাম। এখানে আমি আপাতত মনে রাখবো যে গ্যাপ যেটা আছে 3, সেটা যদি উপরে থাকতো তাহলে 3টা আমি বাইরে আনতাম না, যেরকম 7 ছিল সেরকমই কিন্তু কাজ মিটে যেত। কিন্তু যেহেতু এই গ্যাপটা উপরে নেই তাই এই 3টাকে 1/3 সবসময় নিয়ে আসতে হবে। এখানে যদি 7 না থাকতো তাহলে আমি 1/3 করে গ্যাপটাকে নিয়ে চলে আসতাম।
যেহেতু 7 আছে 7-এর নিচে 3টাকে নিয়ে এসেছি। সবসময় এর ভিতরের উত্তরটা হবে এইটা বাই এইটা, অর্থাৎ সব থেকে ছোটটা, এখানে মাইনাস, আর সব থেকে বড় ফিগারটা। এটা যদি ক্যালকুলেশন করো 22 মাইনাস 1 21/22 আসবে, অর্থাৎ 7-এর 3 গুণিতক 21/22। এটা 3 7 21, 7 7 49/22 আসছে। 49/22 মানে হচ্ছে 2×5=22, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। এবারে কেন আমি এখানে বলেছিলাম যে এখানে 3 থাকলে বাইরে নিয়ে চলে আসতে, শুধু এই জায়গাটা দেখো, এটা কিরকম ছিল 1/1 × 4। আমি এটাকে এইভাবে লিখতে পারতাম। এটা যদি লিখতাম তাহলে পরের লাইনে সরল করলে 1 × 4 আসতো, উপরে কি আসতো 4 - 1, তাহলে উপরটায় আসতো 3/1 × 4। উপরে 3 ছিল না, কিন্তু এখানে 3 চলে আসছিল, তাই এই 3টাকে নিচে রাখলাম, যাতে করে এই 3-এর সঙ্গে এই 3টা কেটে গিয়ে উপরে 1 থাকে। বোঝা গেছে? এবার এখানে কেন মাইনাস সবসময় হলো সেটাও জেনে রাখো। এইটা যদি আমি করতাম তাহলে এই ফিগারটা আসতো, আবার যদি আমি এই ফিগারটাকে ক্যালকুলেশন করতাম তাহলে আসতো +1/4 -1/7। দেখো এই জায়গায় এইগুলো সবসময় কেটে যায় এবং লাস্ট পর্যন্ত বড় সংখ্যাটা থাকে, যেটা এখানে -1/22 ছিল। বোঝা গেছে? বড় সংখ্যাটা এইটা যদি ক্যালকুলেশন করতাম 1/19, অর্থাৎ ছোট মাইনাস বড়, এটা করতাম, এটা কেটে যেত, সবসময় এই সাইনটা সমেত কিন্তু থাকতো, তাই এখানে সবসময় মাইনাসই বসে। পরের প্রশ্ন, এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়। ব্যবসায়ীর শতকরা লাভের পরিমাণ নির্ণয় করো। অসৎ ব্যবসায়ীর অঙ্কের একটা আলাদা করে ভিডিও আছে, পারলে একটু প্লেলিস্টে গিয়ে দেখে নিও। এই অঙ্কগুলো কিভাবে করব, পার্সেন্টেজের রেসপেক্টে যদি থাকে আমি বেস ফিগার 100 ধরবো, এটা বেস। এবারে দেখো আমি বেস ফিগারের এইদিকে একটা এদিকে একটা ফিগার লিখব। এই দিকটা অর্থাৎ তোমার বাম দিকে সবসময় লিখবে ক্রেতাকে কতটা দিলাম, ক্রেতাকে যেটা দিলাম সেটা কিন্তু আমি বাঁ দিকে লিখব। ক্রেতাকে কি দিচ্ছি 25% ওজনে কম দিচ্ছি। 100 বেস ফিগার, 25 যদি কম দাও তাহলে কত ক্রেতাকে দিচ্ছ, 75 দিচ্ছ। বাদ বাকি ফিগারটা এদিকে আসবে, বলেছে 20% লাভে বিক্রি করছে। 100 20% লাভ, অর্থাৎ বিক্রি করছি 120-তে। টোটাল ফিগারটা 100 ছিল, 20% লাভ অর্থাৎ 120-তে আমি বিক্রি করছি। এবার এই দুটো ফিগার যাই চলে আসবে, তখন আমি বলবো বাম দিকেরটাকে আমি ভাববো ক্রয় মূল্য এবং ডান দিকের ফিগারটাকে আমি ভাববো বিক্রয় মূল্য। মনে থাকবে? তাহলে আমি দেখলাম 75 টাকা যদি ক্রয় মূল্য হয়, 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে আমার লাভ হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে 120 টাকা থেকে 75 টাকা বাদ দিলে 45 টাকা লাভ হচ্ছে। লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, ক্রয় মূল্য তার উপরে লাভ হবে, অর্থাৎ 75 টাকায় লাভ 45 টাকা। বলেছে লাভের শতকরা হার কত, অর্থাৎ 100 দিয়ে গুণ করব। 25 দিয়ে যদি কাটি আর এটা 3 15 45 হলে লাভের হার হচ্ছে 60%, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন, 5-এর প্রশ্নে বলেছে সরলতম মান নির্ণয় করো। দেখো এর আগে সেট নাম্বার 7-এতে আমি বর্গমূল কিভাবে করতে হয় দেখিয়েছিলাম, তারই রিফ্লেকশন এখানে রয়েছে। এই জায়গায় আমি বলেছিলাম বর্গমূল যখন করব, যখন মনে করো এইটার বর্গমূল করতে হচ্ছে, আমি বলেছিলাম এই রুটের ভিতরে যে সংখ্যাটা হবে তার আগে সবসময় একটা 2 থাকতে হবে, না থাকলে আমাদেরকে আনতে হবে। আর একবার বলি, বর্গমূল যখন করছি এই ফিগারটার, এর ভিতরে রুটের ভিতর যে ফিগারটা থাকবে তার জাস্ট আগে একটা 2 থাকতে হবে। যদি না থাকে আমি 2 নিয়ে আসব। আমি এই 2টা আনার জন্য এই উপরে লবেতে √2 আর হরেতেও √2 গুণ করে দিলাম, কোনো অসুবিধে, √2 কেটে যাবে। আমি যদি √2 দিয়ে এটাকে গুণ করি, √2টা যদি রুটের ভেতর ঢোকে তাহলে 2 হিসেবে ঢুকবে। তার কারণ কি, দেখো এই জায়গায় আমি যদি বলি 2 × 2 ছিল, রুটের ভেতর দুটো ফিগার থাকলে এটাকে রুট করলে একটা ফিগার বেরিয়ে আসে। আমি যদি বলি এইটাকে ভিতরে নিয়ে যাও, তখন কি হবে, দুটো 2 আমি ভিতরে রেখে দেবো। বোঝা গেছে? একই কেস √2টা যখন ভিতরে যাচ্ছে তাহলে ভিতরে √2 × √2 অর্থাৎ 2 ছিল। বোঝা গেছে? 2 ছিল বলেই রুটের বাইরে √2 বেরিয়েছে। কিন্তু
মানে ভিতরে √2 ইন্টু √2 ছিল, এবারে একটা বাইরে বেরিয়ে চলে এলো, যার জন্য আমি √2 দিয়ে গুণ করছি। √2 যখন ভিতরে ঢুকবে তখন 2 হিসেবে ঢুকবে। এবার এই লবটাকে দেখো, আমি লবের ফিগারটাকে ফার্স্টে করছি, √2 দিয়ে গুণ করছি মানে ভিতরে 2 যাচ্ছে, 4 দুগুণে 8 মাইনাস ভিতরে 2 গেলে 2√7, ওভারঅল এখানে রুট ছিল। বোঝা গেছে? দেখো এই জায়গায় রুটের জাস্ট বাইরে 2 চলে এলো। যদি 2 চলে আসে তখন রুটের এই ভিতরটা যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করবে যেন তাদের যোগফল এই সংখ্যাটা হয়। আমি 7কে 7 এইভাবে ভাঙতে পারতাম, আবার দেখছি 7-এর সঙ্গে 1 যোগ করলে 8 আসে। বুঝেছো? এমন ভাবে ব্রেক করবে যেন এই দুটো সংখ্যার গুণফল এটা হয়। যাই এটা হবে তখন এই টোটালটার রুট কত হবে জানো? এদের মধ্যে বড় সংখ্যাটার রুট করবে, ছোট সংখ্যাটারও রুট করবে, মাঝখানে মাইনাস চিহ্ন আছে দিয়ে দেবে। তাহলে লবে উত্তর এলো √7 - 1। বোঝা গেছে? একইভাবে আমি এইটার ক্যালকুলেশন করব, এটা 2 হিসেবে ভিতরে আসবে, যদি আসে তাহলে হর এই ফিগারটা কত হবে? 2 দিয়ে গুণ করলে 16, 2 দিয়ে গুণ করলে 6, আর 2 দিয়ে গুণ করলে সরি এটা √2 দিয়ে, এটা দেখো √2 দিয়ে এই টোটালটাকে গুণ করছি, খেয়াল করো এইটা রুটের ভিতরে আসছে, এটা কিন্তু টোটালটা রুট নেই। আমি √2 দিয়ে যখন এইটাকে গুণ করব, √2 ইন্টু √2 2, 2 দুগুণে 4, খেয়াল করো এই জায়গাটা যেন ভুল না হয়, এই জায়গাটা টোটালটা রুট নেই, এই -4টা কিন্তু এরকম আছে, রুটটা এই পর্যন্তই আছে। বোঝা গেছে? তাহলে আমি শুধু এই পার্টটাকে বর্গমূল করব, কিন্তু কন্ডিশন ছিল আমার যে এর বাইরে সবসময় 2 থাকতে হবে, কিন্তু এখানে দেখছি 6 আছে, তাহলে আমি এটাকে 2 ইন্টু 3 মনে মনে ভেঙে নেব। আমার 2 দরকার, 2টাকে আমি এখানে রেখে দিলাম, 3টাকে তাহলে এর ভিতর নিয়ে যেতে হবে। 3 যখন এর ভিতরে যাবে তখন 3 তিরিককে 9 হিসেবে যাবে। আমি একটু আগে বলেছি ভিতরে 3 ইন্টু 3 থাকলো, এটা যদি বাইরে আসে তখন একটা 3 আসবে, অর্থাৎ বাইরে একটা থাকলে ভিতরে দুটো 3 যাবে। এখানে দেখো আমি লিখতে পারতাম 16 প্লাস 2 বাইরে থাকবে, 3 তিরিককে 9 যদি এর ভিতরে যায় 7 9 63 হয়ে যায়, -4 যেরকম ছিল। 2 চলে এসছে, যখনই রুটের বাইরে 2 আমি দেখতে পাচ্ছি তখনই এই 63কে দুটো সংখ্যার গুণফল রূপে এমন করে প্রকাশ করব যেন তাদের যোগফল এখানে যে সংখ্যাটা আছে তাতে হয়। আলটিমেটলি আমি 7 9 63 পাই এবং 9-এর সাথে যোগ করলে 16 হয়। বোঝা গেছে? তাহলে এটার বর্গমূল কত হবে? আমি বলেছি বড় সংখ্যাটার রুট প্রথমে বসবে, ছোট সংখ্যাটার রুট পরে বসবে, এবং এখানে যে প্লাস আছে সেই প্লাসটাকে আমি দিয়ে দেব। তাহলে এটার উত্তর কত হবে? 9-এর রুট মানে 3, আর এটার তো যেরকম আছে সেরকমই থাকলো, এদিকে কিন্তু 4টা যেরকম ছিল ক্যারি হয়ে আসবে। তাহলে টোটাল ক্যালকুলেশন কত এলো? √7, 4 থেকে 3 বাদ দিলে 1। বোঝা গেছে? তাহলে লবে পেলাম √7 - 1, দেখতে পাচ্ছ এটা বেরিয়েছিল। আর হরে কত পেলাম? √7 - 1, এটা এখানে বসিয়ে দিলাম। এটা টোটালটা কাটলে উত্তর হবে 1, যেটা অপশন নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 6-এর প্রশ্নে বলেছে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোট দানে বিরত ছিল, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাজিত করে, ওই কেন্দ্রে মোট ভোটার কত? মনে করো মোট ভোটার 100 জন, 20% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে 80 জন। এদের মধ্যে যিনি জিতেছেন তিনি 70% ভোট পেয়েছেন, অর্থাৎ 80 জন যে ভোট দিয়েছেন তার মধ্যে 70% যিনি জিতেছেন তিনি পেয়েছেন, তাহলে যিনি হেরেছেন তিনি 30% ভোট পেয়েছেন, তাই না? কেউ যদি 70% ভোট পেয়ে জেতে তাহলে বাকি যিনি ছিলেন তিনি 30% ভোট পেয়েছেন। তাহলে যিনি জিতেছেন আর যিনি হেরেছেন তাদের মধ্যে কত পার্সেন্টের গ্যাপ আছে?
40%। বোঝা গেছে? তার মানে 80 জন যে ভোট পেয়েছে, যারা 80 জন ভোট দিয়েছে তার 40% ভোট পেয়ে যিনি জিতেছেন তিনি জিতে গেছেন। বোঝা গেল কি? 80 জন ভোট দিয়েছে তার 70% যিনি জিতেছেন, আর যিনি হেরেছেন তার 30% পেয়েছেন। তাহলে এদের মধ্যে গ্যাপ হচ্ছে 40%-এর, অর্থাৎ যিনি জিতেছেন মোট ভোটের, যারা ভোট দিয়েছেন তাদের 40% ভোটে জিতেছেন। 80-র 40% ভোটে জিতেছেন, কিন্তু প্রশ্নে দেওয়া আছে 4960 ভোটে তিনি জিতেছেন। তাহলে আমি লিখতে পারি এটা। এখান থেকে দেখো 40% মানে 40/100 আমি করতে পারি। এখান থেকে শূন্যগুলোকে কাটো, 4 8 32, 32 1 32, আর 32কে যদি আমি এটা দিয়ে কাটি সেটা হবে 155। তাহলে একের ভ্যালু হচ্ছে 155, মোট ভোটার কত? 100। তাহলে 100-র ভ্যালু কত এটাই প্রশ্ন। 100-র ভ্যালু হবে 15,500, যেটা অপশন নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 7-এর প্রশ্নে মান নির্ণয় করতে দিয়েছে। আমি বারবার বলি এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে এ বি সি ইত্যাদি ধরে নাও। এখানে আমি একটা ফিগার দেখতে পাচ্ছি, এটা সমান এ ধরো, আর একটা ফিগার আছে এইটা, এটা সমান বি ধরে নাও। তাহলে যদি আমি এখানে এ আর বি এর মানটা বসাই, এটা আছে এ ইন্টু এ, দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এ স্কোয়ার, মাইনাস এ ইন্টু বি অর্থাৎ এ বি, প্লাস বি ইন্টু বি, বি স্কোয়ার। নিচে কি আছে? এ ইন্টু এ অর্থাৎ এ কিউব, প্লাস বি ইন্টু বি অর্থাৎ বি কিউব। উপরে যেরকম ফিগারটা আছে আমি রাখবো, আর নিচে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বসাবো, সেটা হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই পুরো পার্টটা কেটে যাবে, তাহলে আমাদের উত্তর থাকলো 1/a প্লাস বি। এর মান যেটা ধরেছিলে সেটা এখানে বসিয়ে দাও, সেটা হচ্ছে 0.953, আর বি এর মান ধরেছিলে 0.047। এই দুটোকে যোগ করলে আসবে 1, তাহলে উত্তর হবে 1, যেটা অপশন নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, x এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যেটিকে 2 3 4 5 6 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। x এর অঙ্কগুলির যোগফল কত? দেখো 2 3 4 5 6 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 2 3 4 5 6 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এদের লসাগু। সেটা কত? সেটা হচ্ছে 60। এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এটা উত্তর না। বলেছে যে 2 3 4 5 6 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে। আমি দেখছি যে সংখ্যাটার কথা এখানে বলা হচ্ছে সেই সংখ্যাটা 60-এর গুণিতক হবে। ক্ষুদ্রতম সংখ্যা 60, যে সংখ্যাটাকে 2 3 4 5 6 দিয়ে ভাগ করা যায়, কিন্তু উত্তর তো 60 নাও হতে পারে। সংখ্যাটা এমন একটা সংখ্যা হবে সেটা কিন্তু 60-এর গুণিতক হবে, আমি লসাগু করার পর বুঝতে পারছি। আমরা লসাগু কেন করি? তার কারণ হচ্ছে সেই সংখ্যাটাকে আমরা খোঁজার চেষ্টা করি যে সংখ্যাটা এদের লসাগু দিয়ে বিভাজ্য। তাহলে সংখ্যাটা 60-এর গুণিতক হবে, আমি মনে করছি সংখ্যাটা হচ্ছে 60x, কিন্তু যেহেতু ভাগ করলে 1 ভাগশেষ থাকে তাই সংখ্যাটা হবে 60x প্লাস 1। 1 ভাগশেষ থাকে মানে সংখ্যাটার মধ্যে অতিরিক্ত আরো 1 ছিল। তাহলে আমাকে যে সংখ্যাটা নির্ণয় করতে দিচ্ছে সেটা হচ্ছে 60x প্লাস 1। বোঝা গেছে? এবার এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আমি 60x প্লাস 1 এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করছি। 7 দিয়ে ভাগ করার সময় কি দেখছি যে এইটাকে আমি 7 8 56 পর্যন্ত ভাঙতে পারছি, আর ভাঙতে পারছি না। বোঝা গেছে? 7 8 56, 7 9 63, এইভাবে নামতা পড়ো। যদি এইভাবে নামতা পড়ো তাহলে দেখবে এইখানটা পুরোপুরি বিভাজ্য হয়ে যাচ্ছে, কিন্তু বাদবাকি যে পোর্শনটা আছে সেটা 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ 4x প্লাস 1 এটাকে 7 দিয়ে আমি আর ভাগ করতে পারছি না, কেন? এখানে x এসছে। কিন্তু যেহেতু এই পুরোটাই বলেছে 7 দিয়ে বিভাজ্য হবে, তাই x এর এমন একটা মান বার করার চেষ্টা করো, নিম্নতম মান বার করার চেষ্টা করো যে মানটা এখানে বসানোর পর পুরো ফিগারটা 7 দিয়ে কাটাকুটি করা যায়। আমি যদি x এর সবচেয়ে কম মান 1 বসাই, 4 1 কে 4 প্লাস 1 5 হয়, 5 কে 7 দিয়ে ভাগ করা যায় না। যদি x এর মান 2 বসাই, 4 2 8 প্লাস 1 9/7, কাটছে না।
যদি 3 বসাই 3 4 12 প্লাস 1 13, 13কে 7 দিয়ে ভাগ করা যায় না। 4 4 16 প্লাস 1 17কে 7 দিয়ে ভাগ করা যায় না। কিন্তু যদি x এর মান আমি 5 বসাই, 4 5 20 প্লাস 1 21কে 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখলাম x এর নিম্নতম মান হচ্ছে 5, এই মানটা এখানে জাস্ট পুট করতে হবে। তাহলে সংখ্যাটা হবে 300 প্লাস 1 301। এই সংখ্যাটা চাইনি, বলেছে এই যে সংখ্যাটা পাওয়া গেছে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত। এই সংখ্যাটার মধ্যে 3টে অঙ্ক আছে, 3 0 আর 1, বলেছে এদের যোগফল কত। তাহলে এদের যোগফল কত 4, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। 9 প্রশ্নে বলেছে কোন সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোন বিন্দু থেকে যদি বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে P1 P2 ও P3 হয় তবে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য কত। ডাইরেক্ট মনে রাখবে যেটা উত্তর। আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু পরীক্ষার সময় এইগুলো প্রায় সময় আসে, তো এগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে। এই একটা সমবাহু ত্রিভুজ আছে, প্রতিটা বাহু সমান, আমি মনে করছি প্রতিটা বাহুর মান x। এদের ভিতরে যে কোনো এক জায়গায় একটা পয়েন্ট আছে O। এই পয়েন্ট থেকে এই বাহুগুলোর উপর লম্ব টানা হলো, বোঝা যাচ্ছে এই পয়েন্ট থেকে এই বাহুগুলোর উপর লম্ব টানছে। আমি যদি এই বাহুর উপর লম্ব টানি, ওরা বলেছে লম্বটা P1, এই বাহুর উপর লম্ব টানলে এটা P2, আর এই বাহুর উপর লম্ব টানলে এটা হচ্ছে P3। এবারে আমি শীর্ষবিন্দুর সঙ্গে এই পয়েন্টটাকে যোগ করে দিচ্ছি, এটা O পয়েন্ট ছিল। দেখো এই জায়গায় 3টে ত্রিভুজ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ OBC, OAC আর OAB, 3খানা ত্রিভুজ তৈরি হয়েছে এবং 3খানা ত্রিভুজের উপরই এখান থেকে লম্ব টানা হয়েছে। তাহলে যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে চাই, আমি বলবো হাফ ভূমি ইন্টু উচ্চতা, যেখানে ভূমির মান x আর উচ্চতার মান P1। এই ত্রিভুজটার ক্ষেত্রে AOC ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে এইটা, উচ্চতা হচ্ছে P2, তাহলে আমি বলবো এর ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। তেমন করে এটাও আমি বলতে পারি। কিন্তু এই 3টে ত্রিভুজ মিশিয়ে যে ত্রিভুজটা তৈরি হয় সেটা তো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে যেহেতু বাহু আমি x মনে করেছি, তাই আমি বলতে পারি এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল √3/4 ইন্টু এক্স স্কোয়ার। এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল আমি কি করে লিখতে পারি? এই ত্রিভুজটার ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজ ওবিসির ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ AOCর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ AOBর ক্ষেত্রফল। ওবিসির ক্ষেত্রফল কি? এই ত্রিভুজটা হাফ, ভূমি হচ্ছে x, উচ্চতা P1, হাফ ভূমি ইন্টু উচ্চতা, প্লাস AOC ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি অর্থাৎ হাফ ইন্টু এক্স ইন্টু উচ্চতা হচ্ছে P2, প্লাস AOB ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি x, উচ্চতা P3। আমি এখান থেকে যদি হাফ এক্স অর্থাৎ x/2 কমন নিই, তাহলে পড়ে থাকছে P1 প্লাস P2 প্লাস P3। এদিকে কি আছে? √3/4 ইন্টু এক্স স্কোয়ার। এখান থেকে একটা x কেটে দাও আর 2 দুগুণে 4 কাটো, তাহলে x এর মান এলো, এইটা উল্টে গিয়ে হবে 2/√3 ইন্টু P1 প্লাস P2 প্লাস P3। তাহলে এখানে চেয়েছিল বাহুগুলোর দৈর্ঘ্য কত, বাহুগুলোর মান ছিল x, তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে এইটা, যেটা অপশন নাম্বার 1 এ আছে। এটাকে মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, যদি আসে উত্তর এটাকে তোমায় করতে হবে। পরের প্রশ্ন 10 প্রশ্নে বলেছে একটি শ্রেণীতে 75 জন ছাত্র রয়েছে, একটি পরীক্ষায় তাদের প্রাপ্ত নম্বরের গড় 40, যদি পাস করা ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় 60 এবং অকৃতকার্য ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় 35 হয়, তবে কত শতাংশ ছাত্র পরীক্ষাটিতে পাস করেছে। এখানে পাস আর ফেলের কথা বলা হয়েছে, মোট 75 জন ছাত্র রয়েছে। দেখো এখানে বলেছে যারা পাস করেছে তাদের গড় হচ্ছে 60, যারা ফেল করেছে তাদের নম্বরের গড় হচ্ছে 35, এবং ওভারঅল এই 75 জন যারা দিয়েছে তাদের গড় হচ্ছে 40। ওভারঅল যে গড়টা থাকে সেটা আমি মাঝখানে বসাবো, কেন অ্যালিগেশন প্রসেসে ওভারঅল গড়টা সবসময় এখানে বসানো হয়।
পাস যারা করেছে 60%, ফেল যারা করেছে 35% পেয়েছে, আর ওভারঅল 40% পেয়েছে। এগুলোকে ক্রস বিয়োগ করে এখানে বসাতে হয়, এই ক্রস বিয়োগ করে এখানে বসাতে হয়, এটা যদি কাটো 1:4 আসবে। অর্থাৎ একজন যদি পাস করে 4 জন ফেল করেছে, তাহলে মোট পাস আর ফেল যতজন করেছে তাদের সংখ্যা কত? 4 আর 1 5 ইউনিট। কিন্তু এখানে বলেছে পাস ফেল মিলিয়ে মোট 75 জন পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ 75 জনই তো পাস ফেল করবে। আমি এখানে দেখলাম পাস আর ফেল টোটাল 5 ইউনিট করেছে, প্রশ্নে দেওয়া আছে 75 জন, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 15। 1 ইউনিটের ভ্যালু যদি 15 হয়, এখানে বলেছিল যে কত শতাংশ ছাত্র পরীক্ষায় পাস করেছে। আমি দেখছি 1 ইউনিট পাস করেছে, দেখতে পাচ্ছ 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 15 জন। টোটাল 75 জনের মধ্যে 15 জন যদি পাস করে, বলেছে পাসের হার কত। আমি তাহলে বলতে পারি পাসের হার এইটা, 5 15 75, 5 20 100, অর্থাৎ 20% পাস করেছে, যেটা অপশন নাম্বার 2 আছে। পরের প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2 সেমি, x সেমি ও x+2 সেমি হলে x এর মান কত? সমকোণী ত্রিভুজ দিয়েছে। আমি অঙ্কে যাওয়ার আগে একটা জিনিস বলি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এই সূত্র কিন্তু অ্যাপ্লিকেবল। পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি। বেসিক যে ট্রিপলেটটা আছে সেটা হচ্ছে 3 4 5, অর্থাৎ 3 যদি লম্ব হয়, 4 যদি ভূমি হয়, তাহলে 5 হবে অতিভুজ। তার কারণ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার হয়। এই যে বেসিক ট্রিপলেট যেটা রয়েছে, এটাকে যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি সবগুলোকে গুণ করো, যে গুণফলটা বেরোবে সেগুলো কিন্তু ট্রিপলেট ফর্ম করবে। কি বললাম? মনে করো আমি এই সব সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করছি, 6 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 6 8 10ও কিন্তু ট্রিপলেট হবে, অর্থাৎ 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার সমান 10 স্কয়ার হবে। তুমি যদি এই সংখ্যাগুলোকে 3 দিয়ে গুণ করতে, 3 3 9, 3 4 12, 3 5 15, দেখতে এটাও কিন্তু ট্রিপলেট তৈরি হতো, অর্থাৎ 9 স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান 15 স্কয়ার হবে। বেসিক আইডিয়া বোঝা গেছে? এবারে এখানে এই যেটা বলেছে, এই সমকোণী ত্রিভুজ আছে, 3টে বাহু x-2, x আর x+2, যেটা সব থেকে বড় হয় সেটা অতিভুজ হয়, x+2 সব থেকে বড়, তাই অতিভুজে x+2 দিলাম, বাদ বাকিটা যেখানে খুশি বসিয়ে দাও, একটা x আর একটা x-2। এবারে দেখো আমি দেখতে পাচ্ছি বেসিক ট্রিপলেট 3 থেকে শুরু। আমি যদি এখানে 3 বসাতাম, তাহলে একটা 3 আসতো, একটা 5 আসতো, অবশ্যই দেখো 3 এসছে 5 এসছে, কিন্তু এখানে 3 - 2 1 চলে আসতো। আমাদের আনতে হবে 3 4 5। আমি যদি 3 ধরি, x এর মান 3, 3 আর দিয়ে 5 এসছে, কিন্তু এটা 4 আসছে না, তাহলে 3টা ক্যান্সেল। আমি দেখব যে আমি 3 এর বদলে এবার আমি 4 ধরতে পারি। যদি 4 ধরি, এটা 4 আর 2 6 আসছে, আর এটা আসছে 4 - 2 2, নেই। আমি যদি এখানে 6 ধরি, x এর মান যদি 6 ধরি, 6 6 আর 2 8, 6 - 2 4, ওরম ট্রিপলেট নেই। যদি আমি 8 ধরি, x এর মান যদি 8 ধরি, তাহলে এটা হবে 8, এই জায়গায় হবে 8 + 2 10, আর এই জায়গায় হবে 8 - 2 6। তাহলে আমি দেখলাম যখন আমি 8 ধরছি, তখন 6 8 10 তিনটে ফিগার পাচ্ছি যারা কিন্তু ট্রিপলেট ফর্ম করে। তাহলে আমি দেখলাম x এর মান 8 হতে হবে, যেটা অপশন নাম্বার 2 আছে। বোঝা গেছে? এটা বাদ দিয়ে যদি মনে হয় না অপশনে বাবা অনেক সময় লাগছে, অ্যাকচুয়ালি সময় লাগে না, ফিগার তুমি শুধু বসে বসে দেখছো, যোগ বিয়োগ করছো, যদি মনে হয় না, তাহলে কিন্তু তোমাকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সূত্রে ফেলতে হবে, অর্থাৎ এটা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এবারে এর ফর্মুলা ফেলে তুমি ক্যালকুলেশন করো, যদি মনে হয় হ্যাঁ এটা আমি তাড়াতাড়ি করতে পারবো, তাহলে ইউ আর ওয়েলকাম। পরের প্রশ্ন, 12 প্রশ্নে বলেছে প্রতি কিলোগ্রাম গমের বর্তমান মূল্য 20 টাকা, পূর্বে এই মূল্য ছিল 25 টাকা, পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার কত শতাংশ বৃদ্ধি পাবে? দেখো আগে আর পরের কথা বলেছে, আগে আর এখন, তাই তো, বর্তমানে। প্রথমে মূল্য বলেছে, গমের মূল্য বর্তমানে অর্থাৎ এখন 20 টাকা, আগে ছিল 25 টাকা, তাহলে রেশিও ছিল এটা। মূল্যের অনুপাতের ঠিক উল্টো অনুপাত হয় পরিমাণের অনুপাত।
মূল্যের অনুপাত যদি 25:20 হয় তাহলে পরিমাণ হবে 20:25। কেন এরকম হয়? দেখো, আগে যদি দাম বেশি থাকে এখন কম পাবে, আর এখন যদি দাম কম থাকে তাহলে বেশি পাবে, তাই তো? দাম কমলে আমি বেশি আইটেমটা পাবো। বোঝা গেছে? এটাকে কেটে নাও। তাহলে আমি দেখলাম আগে যদি 4 ইউনিট পেতাম এখন 5 ইউনিট পাচ্ছি। এখানে ইউনিট কি? এখানে আমি বলতে পারি আগে যদি 4 কেজি গম পেতাম এখন কিন্তু 5 কেজি গম পাচ্ছি। বলেছে গমের ব্যবহার কত শতাংশ বৃদ্ধি পাবে, মানে কি 4 কেজি গম ব্যবহার করতাম, এখন আমি 5 কেজি গম ব্যবহার করছি, খরচটা একই রেখে। বোঝা গেছে? তাহলে 4 কেজির বদলে এখন যদি 5 কেজি গম ব্যবহার করি তাহলে কতটা গম ব্যবহার বেশি করছি? আমি 1 ইউনিট বেশি করছি। তাহলে 4 ইউনিট করতাম, সেখানে আমি 1 ইউনিট বেশি করছি, কত শতাংশ বেশি করছি এটাই কিন্তু প্রশ্ন। তাহলে আমি 25% গম বেশি ইউজ করছি, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 13 প্রশ্নে সরলতম মান নির্ণয় করতে দিয়েছে। এখানটা দেখে প্রথমেই দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটে। এবার এখানে দেখো 3.47 ইন্টু 3.47 আছে, অর্থাৎ আমি এই জায়গাটা লিখতে পারি 3.47 এর হোল স্কয়ার। এখানেও আছে 2.53 ইন্টু 2.53, তার মানে আমি বলবো এটা আছে 2.53 হোল স্কয়ার। বোঝা গেছে? তাহলে উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়ছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। বোঝা গেছে? নিচে ছিল 0.94। এই দুটোকে যদি যোগ করি কত আসবে? 3 আর 2 5, আর এটা আসছে 1, অর্থাৎ 6 আসবে, ইন্টু এই দুটোকে বিয়োগ করলে আসছে 0.94, -2 যেরকম ছিল। এই 0.94 এর সঙ্গে কাটবে, তাহলে এখানে 6 আছে, সেখান থেকে 2 মাইনাস হলে উত্তর হবে 4, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্নে বলেছে একজন মহিলা 8 ঘন্টায় যতটা কাজ করেন একজন পুরুষ 6 ঘন্টায় ততটা কাজ করেন, আবার একজন বালক 12 ঘন্টায় ওই পরিমাণ কাজ করে। যদি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 9 জন পুরুষ একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, তবে 12 জন পুরুষ, 12 জন মহিলা ও 12 জন বালক একত্রে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে ওই কাজটি কত দিনে শেষ করবে? এখানে পুরুষ আমি এম দিয়ে লিখছি, মহিলা ডাব্লু এবং বালককে বি দিয়ে লিখছি। এটা পুরুষ, মহিলা, বালক। 6 ঘন্টায় পুরুষ যতটা কাজ করেন, খেয়াল করো মহিলা এখান দিয়ে শুরু হয়েছে, আমি কিন্তু প্রথমে পুরুষ লিখেছি। মহিলা 8 ঘন্টায় ওই কাজটা করেন এবং বালকেরা 12 ঘন্টায় একই কাজ করে। যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা কতটুকু? সেটা হচ্ছে 12, 8 আর 6 লসাগু 24। বোঝা গেছে? এই কাজটার করার কথা বলা হচ্ছে। এবার 24কে আমি 6 দিয়ে ভাগ করব, 24কে 8 দিয়ে ভাগ করব এবং 24কে 12 দিয়ে ভাগ করব। যে ভাগফলগুলো পেলাম সেগুলো কি? সেগুলো হচ্ছে একজন পুরুষ প্রতি ঘন্টায়, এটা হচ্ছে প্রতি ঘন্টায়, একজন পুরুষ প্রতি ঘন্টায় 4 ইউনিট কাজ করেন, একজন মহিলা প্রতি ঘন্টায় 3 ইউনিট কাজ করেন এবং একজন বালক প্রতি ঘন্টায় 2 ইউনিট কাজ করে। এবারে দেখো এইটা কি বেরোলো? এইটা হচ্ছে এফিসিয়েন্সি বা দক্ষতা রেশিও। বোঝা গেছে? পুরুষের দক্ষতা প্রতি ঘন্টায় উনি 4 ইউনিট করে কাজ করবে, মহিলাদের দক্ষতা এবং বালকদের দক্ষতা। এবারে বলেছে যদি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 9 জন পুরুষ একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। যে কাজটা শেষ করতে পারে বলা হচ্ছে সেই কাজটা কতটুকু সেটা আমরা প্রথমে দেখব। প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করছে, একজন পুরুষ প্রতি ঘন্টায় 4 ইউনিট কাজ করে। খেয়াল রাখো, ভালো করে বোঝো, একজন পুরুষ একজন প্রতি ঘন্টায় 4 ইউনিট কাজ করে, 6 ঘন্টায় কতটা কাজ করবে? 4 ইন্টু 6। বোঝা গেছে? 9 জন কতটা করবে? একজন যদি এটা করে 9 জন করবে ইন্টু 9। একদিনে হলো কেন? এটা প্রতিদিনের হিসেব ছিল। বলেছে 6 দিনে করবে আবার ইন্টু 6 করবে, তাহলে এটা হলো টোটাল কাজ। জাস্ট ইন্টু করে করে যাবে। বোঝা গেছে? কিচ্ছু না, জাস্ট ইন্টু, এটা থাকবে, বাদ বাকি যা আছে শুধু গুণ হয়ে হয়ে যাবে। এই টোটাল কাজটা কিন্তু করতে হবে। কারা করবে? 12 জন মহিলা, 12 জন বালক, 12 জন পুরুষ প্রতিদিন 8 ঘন্টা করে করবে। কত দিনে করবে? আমি মনে করছি এক্স দিনে করবে। খেয়াল রাখো, এক্স দিনে করবে, এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। এবারে
আমি এখানে দেখছি 12 জন পুরুষ, একজন পুরুষ প্রতি ঘন্টায় 4 ইউনিট কাজ করে, বোঝা গেছে। 8 ঘন্টায় কতটা করবে, 1 ঘন্টায় যদি 4 করে, প্রত্যেকে 8 ঘন্টা করে করছে, তাহলে আমি বলেছি ইন্টু করব। কতজন আছে, 12 জন, তাই 12 দিয়ে গুণ। এটা একজনের ফিগার বেরোলো, 12 জন বলছে তাই 12 দিয়ে গুণ হলো, এটা পুরুষ হলো। মহিলাদের ক্ষেত্রেও একই, প্রতি ঘন্টায় একজন মহিলা 3 ইউনিট কাজ করেন। 8 ঘন্টায় কতটা করবে, সবারই 8 দিয়ে গুণ হবে, খেয়াল রেখো। 12 জন মহিলা আছে তাই 12 এখানে লিখে দিলাম, বোঝা যাচ্ছে। একইভাবে এই জায়গায় দেখো বালক 2 ইউনিট করে কাজ করে, 8 ঘন্টা আছে, 8 দিয়ে গুণ করব, আর 12 জন বালক 12 দিয়ে গুণ করব, বোঝা গেছে। এইটা একদিনে 12 জন বালক, 12 জন পুরুষ, 12 জন মহিলা করছে, এক্স দিনে যতটা করবে সেটাই হচ্ছে এই টোটাল কাজটা। এবার দেখো আমি এই ভিতর থেকে যদি 8 ইন্টু 12 কমন নিই, এক্স ছিল, 8 ইন্টু 12টাকে যদি কমন নিয়ে নিই, এখান থেকে পড়ে থাকবে 4, এখান থেকে 3, আর এখান থেকে পড়ে থাকবে 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে এক্স ইন্টু 8 ইন্টু 12, 4 আর 3 7 আর 2 9, এদিকে কি ছিল 4 ইন্টু 6 ইন্টু 9 ইন্টু 6, বোঝা যাচ্ছে। 9 9 কেটে দাও, এখান থেকে 6 দুগুণে 12 কাটো, এখান থেকে 4 দুগুণে 8 কাটো, 2 3 6 কাটো, তাহলে এক্স এর মান কি বেরোলো, 3/2। 3/2 মানে কত, 1.1/2। তাহলে এক্স দিন ধরা হয়েছিল, যেটা উত্তর বেরোচ্ছে 1.1/2, যেটা অপশন নাম্বার 3-তে আছে, বোঝা গেছে। একটু ধৈর্য ধরে অঙ্কটাকে করতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। পরের প্রশ্ন 15 প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর উপর যথাক্রমে ডি ও ই এমন দুটি বিন্দু যাতে এডি সমান 1/3 এবি এবং এই সমান 1/3 এসি হয়। যদি বিসি সমান 15 সেমি হয় তবে ডিই এর দৈর্ঘ্য কত? ভালো প্রশ্ন, সোজা প্রশ্ন। এবিসি একটা ত্রিভুজ আছে, এবি আর এসি বাহুর উপর ডি আর ই এমন দুটো বিন্দু যাতে করে এডি সমান 1/3 এবি হয়। কি বলেছে, এডি সমান 1/3 এবি, তাহলে এডি বাই এবি এটা সমান 1/3 আমি বলতে পারি। আর একটা বলেছে এই সমান 1/3 এসি, তাহলে এই বাই এসি কত হবে, এটা হবে 1/3। দেখো এই যে ত্রিভুজ দুটো আছে, একটা ছোট ত্রিভুজ আছে খেয়াল করছো, আর একটা বড় ত্রিভুজ এবিসি, আমি এদেরকে এখানে আঁকছি। এটা হচ্ছে ছোটটা এ ডি ই, আর একটা বড়টা সেটা হচ্ছে এবিসি। এইভাবে আমি ভাবতে পারি। কি বলেছে, ছোট ত্রিভুজের এই বাহুটা খেয়াল করো এডি, আর বড় ত্রিভুজের এই বাহুটা করসপন্ডিং সাইড বলা হয়। এই বাহুটা বাই এই বাহুটা সমান 1/3 দেওয়া আছে, ভালো কথা। ছোট ত্রিভুজের এই বাহুটা, এই খেয়াল করো এই, বড় ত্রিভুজের এই বাহুটা সেটা দেওয়া আছে এসি, এই বাই এসি সমান 1/3 দেওয়া আছে। অর্থাৎ এইটা বাই এইটা যা রেশিও দেওয়া আছে, এইটা বাই এইটা তাই রেশিও দেওয়া আছে, এবং এই দুটো বাহুর মধ্যে যে কোণটা আছে সেটা ফিক্সড কোণ। অর্থাৎ ছোট ত্রিভুজেরও এই অ্যাঙ্গেলটা যা, বড় ত্রিভুজেরও এই অ্যাঙ্গেলটা তাই। তাহলে কি এলো, সাইড অ্যাঙ্গেল সাইড, খেয়াল রেখো সাইড অ্যাঙ্গেল সাইড। সাইড অ্যাঙ্গেল সাইড যাই এলো, আমি তখন বলতে পারি এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেলের ধর্মটা কি, প্রত্যেকটা করসপন্ডিং বাহুর রেশিও সেম হবে। যেমন আমি বললাম এডি বাই এবি যা রেশিও আছে 1/3, দেখো এই বাই এসি এই রেশিওটাও আছে 1/3, আর এখানে ভূমিটা পড়ে রইলো, তাহলে আমি বলতে পারি ডি অর্থাৎ ছোট ত্রিভুজের ভূমি বাই বড় ত্রিভুজের ভূমি, এটার রেশিও কিন্তু এই 1/3 হবে, যেহেতু এটা সিমিলার ট্রায়াঙ্গেল, বোঝা গেছে। এবারে দেখো বিসির মান 15 দেওয়া আছে, আমি যদি বিসির মান এখানে 15 বসিয়ে দিই তাহলে কি হবে, এটা 3 5 15 কাটবে, তাহলে ডিই এটার মান বেরোবে 5, যেটা চেয়েছে। ডি দৈর্ঘ্য কত, ডি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার 4-তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো,
ভালোভাবে পড়াশোনা করো। টাটা।